আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিগ্যাল স্টাডি এইড কর্তৃক লিগ্যাল ভেটিং ওয়ার্কশপের ডে 7 এর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মুস্তাক আহমেদ, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা। তো আপনারা নিশ্চয়ই সবাই অবগত আছেন, আজকে আপনাদের মোটামুটি আনুষ্ঠানিকভাবে লাস্ট ক্লাস হতে যাচ্ছে। এরপরে আপনাদের একটা সলভিং ক্লাস হবে নেক্সট উইকে। সম্ভাব্য মানে এই উইকে আপনাদের সমাপনী ক্লাস হবে। আর মোটামুটি আনুষ্ঠানিকভাবে ক্লাস আজকেই শেষ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের যদি কোনো ইস্যু থাকে তাহলে আপনারা লিখে রাখবেন। যদি কোনো ইস্যু থাকে লিখে রাখবেন, এটা লাস্ট ক্লাসে ইনশাল্লাহ আমি সলভ করার চেষ্টা করব। আর লাস্ট ক্লাসে আমি আপনাদের আরো কিছু ভেটিং দিয়ে দিব। আপনারা কি সবাই পিডিএফটা পেয়েছেন কিনা? আমি আপনাদেরকে কিছু পিডিএফ দিয়েছিলাম, ভেটিং পিডিএফ, যেটা মাহবুব অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছে। তো আপনারা সবাই পেয়েছেন কিনা একটু রেসপন্স করেন, পেয়েছেন কি? জি স্যার, পেয়েছি। আচ্ছা, ওই ভেটিং গুলো কি দেখেছেন? একটা আইডিয়া আসতেছে জি ওই স্যার। ভেটিং? আচ্ছা, আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও, ঠিক আছে, কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা যারা এই কোর্সে ছিলেন, ভেটিং কোর্সে, ঠিক আছে, এবং ইন ফিউচারে আস্তে আস্তে যখন আহ, এই ভেটিং কোর্সে অন্যান্য স্টুডেন্টরা এঙ্গেজড হবে, তো আমি, আমাদের পরিচালক মহোদয় উপস্থিত আছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে যাচ্ছি। যেহেতু ভেটিং গুলা আসলে অ্যানালাইটিক্যাল কোর্স, ভেটিং এর ইম্পর্টেন্স অনেক বেশি। তো আপনার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আপনি সম্মিলিত বা যে কোনো একটা গ্রুপ করবেন, সবাইকে আলাদা আলাদা করে রাখতে পারেন। যে এই কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও, কারণ আমি তো কন্টিনিউয়াসলি ভেটিং গুলো করি বিভিন্ন প্রতিষ্ঠানের। তো ওনারা যেহেতু ভেটিং কোর্সটা আসলে তো এই একটা সংক্ষিপ্ত পরিসরে কোর্সে, আমরা চেষ্টা করি ওনাদেরকে যতটুকু পসিবল, যেটা অন্যান্য জায়গায় বা নিজেরা যে বিষয়গুলা শিখতে যাদের একটা লম্বা সময় লাগতো, সেই কোর্সটা এই প্ল্যাটফর্মে, লিগ্যাল স্টাডি এইটে, এই প্ল্যাটফর্মে তারা কিন্তু খুব সহজেই মোটামুটি শিখতে পারছে। তারপরেও এই ভেটিং গুলা শেখার অনেক সময় নিতে হয়, বা শেখার অনেক কিছু আছে। তাই আমি বলবো যে আমি মাঝে মাঝে গ্রুপে বিভিন্ন ভেটিং আমি শেয়ার করে দিব। তো এই জন্য এই ভেটিং এর যে গ্রুপটা, এটা যেন এক্সিস্ট না হয়, সবসময় যেন ওপেন থাকে, যে আমার স্টুডেন্টরা কোচিং এর স্বার্থে, তাদের একটা, আমাদের যেহেতু একটা রেপুটেশন আছে, তারা যেন একটু মোটামুটি হেল্প পায়। এটা পরিচালক মহোদয়ের আমি একান্তভাবে অনুরোধ জানাচ্ছি। এটাই আর কি। তো কি সবাই খুশি তো? জি লিগ্যাল স্যার। স্টাডি এইডের কিন্তু আসলে আহ আপনাদের সাথে সব সময় আছে। কি পরিচালক মহোদয়, আমার প্রস্তাবটা কি অ্যাকসেপ্টেবল কিনা? পরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আমি যে ইয়েটা দিলাম, এটা কি অ্যাকসেপ্টেবল কিনা? শুনতে পাচ্ছেন কি? উনি সম্ভবত নেটওয়ার্কের বাইরে কিনা। তো যখন শুনবেন ইনশাল্লাহ এটা ইয়ে দিবে। তো আমার মনে হয় যে এটা আপনারা গ্রুপে থাকবেন, আমি মাঝে মাঝে বিভিন্ন ভেটিং শেয়ার করে দিব, আপনারা দেখবেন, করবেন, প্র্যাকটিসের সাথে থাকবেন। এটা আপনাদের জন্য হেল্পফুল হবে, ঠিক আছে? সবাই খুশি তো? জি স্যার, তার মানে খুশি। দেখেন, কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনাদের কোর্সটা স্টিল থাকছে কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমার পুরাতন অনেকগুলো স্টুডেন্ট আছে, আহ যারা কিনা ল্যান্ডের কোর্স করেছে। আজকে দু একটা কথা বলে শুরু করব, হ্যাঁ? যেহেতু মোটামুটি আনুষ্ঠানিক ভাবে আজকে শেষ হয়ে যাচ্ছে, আপনারাও আপনাদের কথাগুলো শেয়ার করতে পারবেন। কারণ লাস্ট ক্লাসে আসলে শুধু প্রবলেম সলভ ক্লাস হবে, ওইভাবে কথা বলার সুযোগ থাকবে না বেশি একটা, ঠিক আছে? এই জন্য আমার আমার আজকে একটু কথা বলতে কষ্ট হচ্ছে, প্রচন্ড ঠান্ডা লাগছে, খুবই বেশি আকারে। তারপরে আজকের ক্লাসটা আমি কন্টিনিউ করবো আর কি। তো যেটা বলছিলাম, যে আপনাদের যদি
কোনো কথা থাকে বলতে পারবেন, এবং যদি কোনো কিছু জানার থাকে সেটা শেষ ক্লাসের জন্য জমাই রাখেন, ইনশাল্লাহ এটার উত্তর দিয়ে দেওয়া হবে। এখন আজকে দুইটা বিষয় আলোচনা করার কথা, একটা হচ্ছে যে ভেটিং আর একটা ফারাইজ, তাই তো? তো ফারাইজের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, আপনারা করেছেন কিনা? একটু সবাই মুখে রেসপন্স করবেন, ফারাইজের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, সবাই করেছেন কিনা? করেছেন? মাহবুব করেছেন? না ভাই, আমি ওইটা করি নাই, কিন্তু একজনকে প্রশ্নটা করে দেওয়ার কথা ছিল, ওই প্রশ্নটা তো করা হয় কেউ করে নাই। আচ্ছা, তাহলে তো আপনাদের ব্যর্থতা। আলাউদ্দিন ভাই করেছেন না? আমি ডেঙ্গু রোগে আক্রান্ত, আমি অসুস্থ, আমি অনেক কষ্ট করে ক্লাস করছি। আহা, আমরা সবাই আলাউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করব, ইনশাল্লাহ আল্লাহ যেন তাকে সুস্থতা দান করুক। এই ডেঙ্গুর মধ্যে যে ক্লাস করতেছে এটা তো বিরাট ব্যাপার, নাকি? সবাই কি বলেন? জি স্যার। সবাই আমরা আমরা দোয়া করবো ওনার জন্য, হ্যাঁ, আল্লাহ যেন সেবা দান করে। তো আপনারা অসুস্থ, আজকে আমি নিজেও অসুস্থ, তাই তো? তো যাই হোক, আমি আগামীকালকে আপনাদের গ্রুপের মধ্যে একটা ভেটিং শেয়ার করে দেবো উইথ ডকুমেন্টস, আপনারা ডাউনলোড করে নেবেন, যেহেতু এখন গ্রুপের মধ্যে কিন্তু অ্যাক্সেস দেওয়া আছে, হ্যাঁ, আপনারা চাইলে রেসপন্স করতে পারবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আর ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও গ্রুপে নিজেদের মধ্যে যদি কোনো ভেটিং নিয়ে কোনো কথা থাকে আমাকে অবশ্যই নক দিবেন। এই ভেটিং এর বিষয়গুলো চলমান থাকবে, যে কোনো ইস্যুতে যে কোনো সমস্যায় আপনারা গ্রুপের মধ্যে আমাকে মেসেজ দিলে ইনশাল্লাহ আমি রেসপন্স করব। ওকে, তো ফারাইজ দিয়ে শুরু করি ইনশাল্লাহ, হ্যাঁ, তারপরে ভেটিং একটা দেখাবো। তো ফারাইজের গতদিন যে সূত্রগুলো বলেছিলাম, ফারাইজের যে সূত্রগুলো বলেছিলাম, তো এই সূত্রগুলো আপনারা কে পড়েছেন কিনা? পড়েছেন সবাই? আমি কয়েকটা প্রশ্ন করি আপনাদের, কে বলবে? প্রথমে মাহবুব ভাই আসেন। স্বামী কিভাবে সম্পত্তি পায় বলেন তো? যদি সন্তান থাকে কত অংশে সম্পত্তি পায়? যদি সন্তান থাকে তাহলে সে পাবে 1/4। সন্তান থাকলে 1/4, আর না থাকলে হ্যাঁ, হাফ। হাফ পাবে। তারপরে স্ত্রী সন্তান থাকলে? সন্তান থাকলে পাবে 1/8, মানে এক ভাগের চতুর্থাংশ, এক অষ্টমাংশ। স্ত্রী না থাকলে? এই সন্তান না থাকলে, হ্যাঁ, এক চতুর্থাংশ। 1/4 তাই তো? হ্যাঁ, তারপরে মাতা, যদি এক এক ভাই যদি এরকম তো হয় যে উম দুই বা ততোধিক যদি বোন থাকে, তাহলে মাতা কতটুকু অংশ সম্পত্তি পাবে? 2 বা ততোধিক যদি বোন থাকে, মাথা পাবে হলো 1/6। মাতাকে কি তার অংশ থেকে বাদ দেওয়া যাবে? সম্ভব? মাথাকে তো না, মাতাকে কি? মাথাকে তো বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এবার বলেন, বৈমাত্রীয় বোন, ঠিক আছে, হ্যাঁ, যদি বৈমাত্রীয় ভাই বোন যদি না থাকে, বৈমাত্রীয় বোন যদি একজন থাকে, তাহলে কতটুকু অংশ পাবে? এই বই ম্যাথটা একটু আমার পেস লাগে, এটা একটু দেখতে হবে। আমি বারবার বলেছিলাম, যদি কন্যা, সাধারণত কন্যা একজন হলে কতটুকু অংশ পায়? কন্যা একজন হলে সম্পত্তির অর্ধেক পায়। হাফ পাবে, হাফ পাবে। তো অর্ধেক। বৈমাত্রীয় বোনও তো একজন কন্যা, তাই না? হ্যাঁ। তাহলে সেও তো হাফ পাবে। ও, তাহলে আবার আমি তো ওই চিন্তা করি নাই। সূত্রগুলো একেবারে মনের মধ্যে নিয়ে নিতে হবে। তারপরে যে কন্যা যদি একাধিক হয়, এবার আপনি স্টপে তাহলে যান, এবার কে আসবে? আচ্ছা, আলাউদ্দিন একাধিক ভাইয়া হলে দুই বলতে তৃতীয়াংশ পারবেন? আলাউদ্দিন ভাই বলতে পারবেন? বলতে পারবেন? কি বলুন? আচ্ছা, বলেন, কন্যা যদি একাধিক হয় তাহলে কত অংশ পাবে? 3/2 পাবে।
একাধিক হলে 3/2 আচ্ছা সেখানে আবার পুত্র থাকতে পারবে না, বলেন সেখানে আবার পুত্র থাকতে পারবে না, এটা একটা শর্ত আছে। কেমন? পুত্র না থাকলে, একাধিক কন্যা থাকলে তখন 3/2, আর না হলে তো আসাবা হয়ে যাবে পুত্রের সাথে, ভাইয়ের সাথে। রাইট, ঠিক আছে। মৃত ব্যক্তির এক কন্যা থাকলে পুত্রের কন্যা কতটুকু অংশ পাবে? যে মৃত ব্যক্তির যদি এক কন্যা থাকে তাহলে পুত্রের কন্যা কতটুকু অংশ পাবে? তাই কি পাবে, তারা এই 3/2 নেবে। ভালো করে বোঝেন, মৃত ব্যক্তির এক কন্যা থাকলে, মৃত ঠিক ব্যক্তির আছে, এক এক মৃত ব্যক্তির এক কন্যা থাকলে পুত্রের কন্যা কতটুকু অংশ পাবে? হাফ পাবে। মনে করেন যে আপনার বাবার এক কন্যা আছে, ঠিক আছে, কি? আপনারা এক ভাই এক বোন, ঠিক আছে, আলাউদ্দিন ভাই এক ভাই এক বোন, ডটার সান। এখন মৃত ব্যক্তির এক কন্যা থাকলে পুত্রের আবার একটা কন্যা আছে, আমি এইটা বলছি। এই যে ব্যক্তি মারা গেছে, আপনার বাবা ধরেন, আপনারা আপনারা এক ভাই এক বোন, ঠিক আছে। এখন এক বোন যদি থাকে তাহলে কে হাফ অংশ পাবে, তাই তো? ঠিক কিনা? কি? আমি বলছি যে আপনার যে ভাই, আপনি সরি, আপনি 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 আর এবং আপনার বোন, তো আপনার বোন তো হাফ অংশ পাবে এক কন্যা থাকলে, নাকি? এক যদি সরি এক কন্যা থাকলে তো সে হাফ পাবে, কি? ঠিক কিনা? যদি কি? আপনি এক এক সন্তান এক এক পুত্র এক কন্যা যদি হিসেব করেন তাহলে তো 2:1, আমরা সেই দিকে যাচ্ছি না। আপনি ধরে নেন যে এক কন্যা আছে, তাহলে তো সে হাফ পাবে। কি? এবার পুত্রের কন্যা যদি থাকে সে কতটুকু পাবে? প্রশ্ন হচ্ছে এটা, পুত্রের কন্যা থাকলে সে কতটুকু পাবে? সে না থাকলে তিনি আচ্ছা, নিশাত বলতে পারবেন? নিশাত বলতে পারবেন? হাফ হবে না, কারণ পুত্রের অংশ যেটা সেটাই তো তার কন্যা পাবে। মৃত ব্যক্তির এক কন্যা থাকলে পুত্রের কন্যা, প্রশ্নটা বোঝেন। মৃত হ্যাঁ, তো ব্যক্তি, মৃত ব্যক্তির সম্পত্তির যে অংশটা পুত্র পেতো সেটা তার কন্যা পাবে না। বিষয়টা হচ্ছে যে কি? মৃত ব্যক্তির যে সন্তান, ঠিক আছে, হ্যাঁ, সন্তান তো বেঁচে আছে, মৃত ব্যক্তির সন্তানের ভাগ কন্যা পাচ্ছে না তো, সরি, তাহলে তো এই পাবে যে না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমি যেটা বোঝাতে যাচ্ছি, এই যে মৃত ব্যক্তি এ হচ্ছে কি আপনার দাদা, এই সরি আপনার বাবা, ঠিক আছে, ধরেন ইনি আপনার বাবা। এখন আপনার এক ভাই আছে, আপনি মনে করেন যে সান, এটা আপনি সান, এবং আপনার একটা বোন আছে। এখন আলটিমেটলি আপনার বাবার সম্পত্তি তো ডটারও পাচ্ছে এবং আপনি সান হিসেবেও পাচ্ছেন, ঠিক কিনা? এখন এই সান স্টিল অ্যালাইভ, সম্পত্তি হচ্ছে ইনার সম্পত্তি, এই এর সম্পত্তি। এখন আমার প্রশ্ন হচ্ছে এ সম্পত্তি, এই যে সান পাচ্ছে ডটার পাচ্ছে, তো আমার প্রশ্ন হচ্ছে এই ডটার থাকা অবস্থায় সানের ডটার কতটুকু অংশ পাবে? পাবে না। স্থান জীবিত থাকা অবস্থায় তো পাওয়ার কথা না। পাবে না? স্থান এখনো জীবিত আর না। প্রশ্নটা ভালো করে বুঝেন, মৃত ব্যক্তির এক কন্যা থাকলে, মৃত ব্যক্তির একটা কন্যা আছে, মৃত ব্যক্তির এক কন্যা থাকলে পুত্রের কন্যা, পুত্রের কন্যা সে কি এই সানের দেওয়ার পরে রেজিডিউর হিসেবে পাবে না বাকি সম্পত্তি? পুত্রের কন্যা লেখেন, সূত্র লেখেন, মৃত ব্যক্তির এক কন্যা থাকলে পুত্রের কন্যা 6/1 সম্পত্তি পাবে। লিখে নেন।
মৃত ব্যক্তির এক কন্যা থাকলে পুত্রের কন্যা অবশ্যই সম্পত্তি পাবে 6/1 এক্সক্লুডেড হবে না কিন্তু। এবার বলেন, আপনি বলেন, যদি এরকম হয় যে বৈমাত্রীয় ভাই একজন যদি হয় তাহলে কতটুকু সম্পত্তি পাবে? বৈপিত্রীয় ভাই বলেন, বৈপিত্রীয় ভাই যদি একজন হয় কতটুকু অংশ পাবে? বলতে পারবেন? বৈপিত্রীয় ভাই একজন হলে কতটুকু অংশ পাবে? নিশাত পারবেন? না, বৈপিত্রীয় ভাই যদি একাধিক হয় কে পারবে? মাহবুব বলেন তো। 2/3 পাবে। বৈপিত্রীয় ভাই একজন হলে, বৈপিত্র সৎ ভাই কিন্তু আপন ভাই না, বৈপিত্রীয় ভাই, তাই তো? তাহলে বৈপিত্রীয় ভাই যদি একজন হয়, ভাগের এক অংশ পাবে, একাধিক যদি না হয়, একাধিক যদি হয়, সরি, একাধিক যদি হয় তাহলে 3/1 অংশ পাবে। বৈপিত্র ভাই একজন যদি হয় তাহলে 6/1, একাধিক হলে 3/1। জি জি। আমি মনে হয় আমি কিন্তু সূত্রগুলো আপনাদের লিখিয়ে দিয়েছিলাম, আমার মনে হয় যে আপনারা পড়েন নাই। আজকে তো আমি কয়েকটা ম্যাথ করাতে চেয়েছিলাম কিন্তু আপনাদের তো সূত্র মুখস্থ হয় নাই, আমি কিভাবে করাবো বলেন? কি করা যায়? না, পড়ান পড়ান। তো ম্যাথ করাবো কিভাবে? আপনারা তো সূত্র মুখস্থ করেননি। আচ্ছা বলেন, আরেকটা বলেন যে আপনারা তো বলতে পারছেন না আমি কিভাবে ম্যাথে যাব, বলেন তো, পরামর্শ দেন তো কিভাবে ম্যাথে যাব। আমি কি একটা ম্যাথ দিব? পারবেন? হ্যাঁ, একটা ম্যাথ দেন। জাস্ট অংশগুলো বললেই হবে আমার, হ্যাঁ, শুধু অংশগুলো বললেই হবে, আপনারা লিখে নেন তাহলে। লেখেন যে একজন মুসলমান, একজন মুসলিম, সবাই লিখি আমরা, একজন মুসলিম তার পিতা, তারপরে ধরেন মাতা, তারপরে কন্যা, এবং এক পুত্রের, মনে করেন 1, 2, 3, 4, এক পুত্রের 4 কন্যা রেখে মারা গেল, তাদের সম্পত্তি অংশগুলো বলেন তো। মৃত ব্যক্তির এক, আহ, 5টা 7টা আজকে আপনাদের এক্সাম্পল করাই দেবো, দেখবেন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। বাট আমি খুবই আপসেট আপনারা সূত্রগুলো মুখস্থ করে আসেন নাই। আজকে যদি সূত্রগুলো পড়তেন আমি আপনাদের একেবারে ক্লিয়ার করে দিতাম। তাহলে মৃত ব্যক্তির পিতা, ফাদার, মাদার, এক কন্যা এবং পুত্রের 4 কন্যা রেখে মারা গেল, তাহলে মৃত ব্যক্তির সম্পত্তির বন্টন করেন, অংশগুলো বন্টন করেন। কেউ কি পেরেছেন? এটা আমি একটা যতটুকু পারছি আর কি। এটা হবে এক পিতা পাবে, ষষ্ঠাংশ। পিতা পাবে এক কতটুকু? ষষ্ঠাংশ, 1/6।
কারেক্ট। মা পাবে মা তো কতটুকু? 1/6। তারপর আর হলো এখানে এক কন্যার কন্যা আছে, পুত্র, এক এক কন্যা থাকলে কতটুকু পাই? মানে কন্যার পুত্র, পুত্র হিসাবটা তো হলো না না, আপনি আপনি প্রথমে কন্যার অংশটা বলেন, এক কন্যা থাকলে কতটুকু পাবে? 3/1। এখানে 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 সান ডটার নেই যে আপনি 2:1 দেবেন, কারণ এখানে সানের সাথে সানের কন্যারাও আছে। হ্যাঁ, আপনি টু ইস টু অংশটা ওয়ান বলুন। দিয়ে হিসাব। এক কন্যা থাকলে হাফ পায়, কিন্তু এখানে 2:1 দিয়ে হিসাব করে তারপরে বাকিটাই করতে হবে। তাহলে কন্যা কতটুকু পাচ্ছে এক কন্যা থাকলে? এক কন্যা থাকলে এখানে হাফ পাচ্ছে। হাফ পাচ্ছে। ঠিক আছে, এবার বলেন, এক পুত্রের 4 কন্যা, যদি একাধিক কন্যা থাকে তাহলে কতটুকু পাই? ওই যে 2/3। ভালো করে বলেন। একাধিক কন্যা থাকলে 2/3। দুই এইটা কিন্তু টুইস্ট, বলেন। এইটা একটু ভেজাল আছে এটা আর কি। বলেন। হ্যাঁ, পুত্রের, এটা বলছিলাম যে পুত্র পুত্র বা পুত্রের কন্যা যদি একাধিক থাকে তাহলে কতটুকু অংশ পাই? 1/6। ও 1/6। হ্যাঁ বুঝে গেছে? হ্যাঁ, 1/6। এই সূত্রগুলো না একেবারে একদম মুখস্থ করে ফেলেন আপনারা। যদি মুখস্থ করতে পারেন আপনাদের জন্য খুব ভালো হতো। তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা কি ফ্রাকশন করতে পেরেছি? তাহলে কত কত হইলো সবাই? সন্তান কত, বাবা কতটুকু পাইলো? 1/6, মা 1/6, 1/6। হাফ। এবং আহ যে সান ডটার, এটা সূত্র বলেছিলাম যে একজন কন্যা বা একাধিক কন্যা যদি থাকে, যতই নিম্নগামী হোক না কেন সবাই 6/1 পাই। আরেকটা দিব, হ্যাঁ, আরেকটা দিব। দেন দেন। দেখেন, আহ ধরেন পিতা, মাতা, তারপরে সান ডটার, এক পুত্রের কন্যা, এবং এক পুত্রর যে কন্যা আছে, কন্যার কন্যা। বিষয়টা বুঝাতে পারলাম? এক পুত্রের কন্যা এবং আরেক পুত্রের কন্যার কন্যা। জি, আলহামদুলিল্লাহ। একটু টেকনিক্যালি ঘুরাই দিচ্ছে, বলেন। আগেরটার মতোই তো। বলেন তো। ওই যে সবগুলো তো ধরতে ওয়ান। পারছেন? ধরতে পেরেছেন হ্যাঁ কি হ্যাঁ, সবাই? ধরতে পারছেন? সবাই কতটুকু অংশ পাচ্ছে তাহলে এখানে? সবাই 1/6। হ্যাঁ, সবাই 1/6। আলাউদ্দিন ভাই বুঝতে পারছেন? এবার একটু কঠিনতা দিব, কঠিনতা দিব। দেন। আহ, দেখেন, ঠান্ডা লাগছে চরম আকারে। দেখেন যে একজন মৃত ব্যক্তি, তার ওয়াইফ কয়টা? 2 স্ত্রী। ঠিক আছে, তারপরে পুত্র 1, তারপরে ফাদার, তারপরে মাদার, এক কন্যা, এবং
এক, যদি এভাবে বলি, সান ডটার, এক মৃত পুত্রের কন্যা, ঠিক আছে? এক ব্যক্তির দুই স্ত্রী, একটু কমপ্লেক্সটা দিলাম, এক ব্যক্তির দুই স্ত্রী, এক পুত্র, আবার আর এক পুত্র আছে মৃত, মারা গেছে, তার কন্যা। ফাদার, মাদার, ডটার। দেখি, করেন। বলবো? বলেন বলেন। দুই স্ত্রী মিলে পাইব এক অষ্টমাংশ, মানে 8/1 অংশ। না, এই যে মাহবুব, মাহবুব আপনারা ধরা যাবে না। মাহবুব স্টপ। আলাউদ্দিন আচ্ছা ভাই ঠিক। বলেন। আলাউদ্দিন ভাই বলতে পারবেন? এখানে ওয়াইফ দুজন, ওনারা 8/1 ভাগ করে নেবেন। কত? 8/1 তো ওয়াইফ, এখানে দুইজন ওয়াইফ ভাগ করে নিলে 16/1 ভাগ করে পাবেন। 8/1, দুই স্ত্রী 8/1 করে পাবে। আচ্ছা, তারপরে তারপরে সান পাবে, হাসান পাবে 8/2, সান পাবে কত? 2/3। সান পাবে রেজিডিউর হিসেবে পাবে এখানে, অবশিষ্ট ভোগী। আচ্ছা, তারপর ফাদার 1/6, ফাদার 1/6, মাদার 1/3, মাদার 1/6, কন্যা ডটার 1/3, 1/3। কন্যা 1/3। কি কর্ণ তো 1/6 হবে। এই সূত্রটা কি মাহবুব বলে দেন? ওইটা তো ওই যে ছেলের কন্যা, তাহলে তো ওখানে 1/6 হবে। এখানে বলেছে ছেলে, এখানে বলেছে মৃত ব্যক্তির পুত্রের কন্যা। পুত্রের কন্যা, এটা হ্যাঁ। তো পাবে, আর ডিরেক্ট কন্যা কতটুকু পাবে? ওই পর্যাটাতে যা কিছু লেখা আছে তাই অনুসরণ করবে, ডিরেক্ট কোনোভাবেই কন্যা কতটুকু পাবে? আর ভয় পেও না। যে কন্যা পাবে হলো পুত্রের হাফ। পুত্র যদি থাকে আর পুত্র যদি না থাকে, পুত্র না থাকলে হাফ। এখানে পুত্র তো আছে আমার, তাই তাহলে না? পুত্র তাহলে থাকলে ওই যে 2:1। তাহলে তিনের দুই ভাগ পাবে না? রাস্তা থেকে গিয়েছিলেন। যদি পুত্র যদি না থাকে তাহলে হাফ পাইতো না কন্যা? সূত্রটা কি? যদি পুত্র যদি না থাকে তাহলে হাফ পাবে, তাই তো? যদি কন্যা যদি শুধু থাকে তাহলে হাফ পাবে, এক কন্যা থাকলে হাফ পাবে, তাই না? হাফ পাবে, হ্যাঁ তাহলে হ্যাঁ। এখানে যদি এক, যদি পুত্র যদি না থাকে, শুধু এক কন্যা থাকে, তাহলে হাফ পাবে। হাফ আর পাবে, যদি হ্যাঁ। থাকে, তাহলে তিনের দুই পাবে না? 3/2 সান না, হ্যাঁ, তিনের দুই পাবে। 3/2 তো সান পাবে, ডটার পাবে 3/1। না না, আমি সেটা বলি নাই, ভালো করে বোঝেন। আমাদের নিয়ম হচ্ছে, যদি এক ভাই এক বোন যদি থাকে কি তাহলে 2:1, এইটুক তো ক্লিয়ার। কি হ্যাঁ হ্যাঁ। যদি শুধুমাত্র এক কন্যা থাকে, নিয়মটা কি? তাহলে তখন হাফ অংশ পাবে, ঠিক হাফ অংশ আছে? পাবে, হ্যাঁ হ্যাঁ। হাফ অংশ পাবে। আর যদি মৃত ব্যক্তির যদি পুত্র না থাকে তাহলে হাফ অংশ পাবে। আর যদি পুত্র থাকলে তাহলে কন্যা কতটুকু পাবে? একাধিক কন্যা রয়েছে, একাধিক কন্যা রয়েছে, সেই ক্ষেত্রে কতটুকু পাবে? থার্ড পাবে একাধিক কন্যা থাকলে, হ্যাঁ, 2/3। একাধিক কন্যা থাকলে 2/3 পাবে। কি মাহবুব, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, একাধিক কোনো 2/3 পাবে। আর কন্যা তো আরো আছে, এই যে সানের ইয়ে আছে। হুম। আচ্ছা, সান ডটার কতটুকু পাবে? রেজিডিওর হিসেবে পাবে, কারণ সান তো যেহেতু আছে, তাই না? তাহলে সানের ওয়ার হিসেবে হিসেবে পাচ্ছে, আবার রেজিডিওর হিসেবে পাচ্ছে। এটা রেজিডিওর অবশিষ্ট ভোগী। আরেকটা দিব? আর দেন, কিন্তু এখানে যেটা হয়েছে, আমি একটা সমস্যা ফেস করতেছি। বলেন। অনেক সময় এই যে ভগ্নাংশ দিতে ভগ্নাংশ কম বেশি হয়ে যায়।
তখন এটা কিভাবে মিলাবো? এটা হচ্ছে কম বেশি যখন হয়ে যাবে, এটা হচ্ছে যে কোন জায়গায় কম বেশি হচ্ছে বলেন, আমার বলেন। এই যে আমার তো মনে হচ্ছে যে কম বেশি মনে করেন যে এই যে 1616 বা 2 দেই বা 1 দেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এক হইতে এক, মানে অনেক সময় এক হবে না। এক হবে না এক কেন? এক আমি এটা কি ব্যাখ্যা দিয়ে দেবো এক হবে না কেন? এক হয়, একটু বলেন যে এটা এরকম যদি হয় আচ্ছা তাহলে কি দেখেন, আমি করবো? আমি আমি ব্যাখ্যাটা দিয়ে দিই। দেখেন, 2 স্ত্রী 1/8 অংশ, আমি ব্যাখ্যাটা দিয়ে দিই, তাহলে আপনাদের মিলে যাবে। আপনারা চাচ্ছেন যে যে আমি মিলাই দিই, তাই তো? তাহলে দেখেন, হুম। 2 স্ত্রী যদি হয় তাহলে 1/8, তাহলে পিতা পাচ্ছে 1/6। পিতা কত পাচ্ছে? 1/6। এক এক ছয়। ঠিক আছে, মাতা পাচ্ছে 1/6। ঠিক আছে, লসাগু করলে ওইগুলো তো রেজিডিওরি, আমরা রেজিডিওর হিসেবে আলাদা করব। তাহলে মোট সম্পত্তি যদি লসাগু করা হয়, এটা 24, তাই তো? 24, তাহলে কত হয়? করেন, এটা কত হয়? দাঁড়ান আমি করি। 4 11 24 হয়েছে। মোট সম্পত্তি কত আমাদের? মোট সম্পত্তি কত করি আমরা, এক ধরি না? 16 আনা সম্পত্তি এক এক, হ্যাঁ এক ধরি। আমাদের পিতা মাতা এবং স্ত্রীকে দেওয়ার পরে কতটুকু থাকে সেটা বের করতে হবে না? তাহলে 1 থেকে 11 24 আমরা বিয়োগ করব, ঠিক কিনা? কারণ আমাদের হ্যাঁ অবশিষ্ট সম্পত্তিগুলো তো বের করতে হবে। তাহলে কত হয়? এটা হবে 24, কত হচ্ছে? 13 24। ঠিক আছে, তাহলে আমাদের 13 24, 11 24 চলে গেল, বাকি থাকছে 13 24। তাহলে বাকি আছে কত? 24/13 ঠিক আছে, হুম। তাহলে মনে রাখেন 24/13 বাকি। আমি লিখে রাখি যে 13/24। আজকে অনেক জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে, বুঝছেন? তো যার কারণে অনেকে শুনতে পাচ্ছে না বা ক্লাসে জয়েন করতে পারে নাই। তো ক্লাস তো আরেকটা হবে, সমস্যা নাই, ওই ক্লাসে দরকার হলে আলোচনা করে দিব না। এবার অংশ আছে কতটুকু? 13 24, 24/13। 13 24, হ্যাঁ। তাহলে সম্পত্তি, পুত্র কয়জন, পুত্র একজন, কন্যা কয়জন? কন্যা একজন। একজন, হ্যাঁ। মৃত পুত্রের 1 কন্যা, এক কন্যা, হ্যাঁ। তাহলে এই 4 জন, 1 পুত্র 1 কন্যা, মৃত পুত্রের কন্যা, এরা হচ্ছে অবশিষ্ট ভোগী। হ্যাঁ, এবং আরো যদি একটু করে বলি, পুত্রের প্রতিনিধি, কারণ সান ডটার সান, তাই না? এই সান ডটার হুম। সান প্রতিনিধি ডটার, হ্যাঁ। হিসেবে থাকছে না? কারণ হুম। আপনি মনে করেন মারা গেছেন, কিন্তু আপনার কন্যা তো আছে, সেও তো অবশিষ্ট ভোগী, ঠিক কিনা? হুম। হুম। তাহলে অবশিষ্ট ভোগী হচ্ছে কয়জন? 3 জন। 3 জন, হ্যাঁ। এবার আরেকটা সূত্র বলি, যে 1 পুত্র সমান কয়জন? 2 কন্যা। 2 কন্যা, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মোট কন্যা হচ্ছে কয়জন, বের করেন তো। আমরা মোট কন্যা কয়জন পাচ্ছি, হিসেব করেন। মোট মোট কন্যা পাচ্ছি 2 জন, কিন্তু আসলে কন্যা তো একজন এখানে। মোট কন্যা কি আপনারা 2 জন পাচ্ছেন? হিসাব করেন, ভালো করে হিসাব করেন। কন্যা একজন। সব মিলে আমরা অংশের মধ্যে কতটুকু কয়টা কন্যা পাচ্ছি দেখেন। একটা হলো সরাসরি কন্যা, আর একটা হলো পুত্রের কন্যা। 2 কন্যা পাচ্ছি না, এদিকে 2 কন্যা। আর হ্যাঁ মৃত হ্যাঁ, ব্যক্তির কন্যা কয়জন? 3 কন্যা। 2 কন্যা পাচ্ছি না, 2 কন্যা ইয়ে কি বলছিলাম, 2 স্ত্রী 1 পুত্র, 2 কন্যা, ঠিক আছে। পিতা মাতা 1 কন্যা, এক হুম। কন্যা এবং মৃত পুত্রের কন্যা, কয়জন আছে?
আসলে কন্যা কয়জন হচ্ছে বলেন তো? বুঝতে পারেননি? আমরা মৃত যে ব্যক্তি, সে কয়টা স্ত্রী রেখে যাচ্ছে? সে তো দুজন স্ত্রী দুইটা। রেখে যাচ্ছে। হ্যাঁ, তারপরে এক পুত্র, পিতা, তারপরে মাতা, মাতা, তারপরে এক তারপর সরাসরি কন্যা রেখে যাচ্ছে। 180 কন্যা রেখে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে? এবং মৃত পুত্রের কন্যা, হ্যাঁ, তাহলে কয় পুত্রের কন্যা। কন্যা? কন্যা কয়টা হচ্ছে? এখন আসলে কন্যা তো একটাই রেখে গেছে, আর বাকি হলো একটা, দুইজন স্ত্রী আর একটা হলো নাতি। না না, কন্যা তো, আহা, আমি বলছি ডটারের মধ্যে কয়জন থাকছে, আমি ওই ওনার ডটার সেটা তো বলছি না। মানে ফিমেল ডটার, ডটার কয়জন থাকছে মা বাবা বাদে? আপনি এটা হিসাব করেন। ডটার লাগতেছে, যদি স্ত্রী হিসাব করি তাহলে বুঝতে পারছি না, প্যাঁচ লেগে যেতেছে তো। ক্যাশ লাগবে কেন ভাই? দুই স্ত্রী, হ্যাঁ, পিতা, মাতা, তাদেরকে আপনি অংশীদার হিসেবে দিলেন। তো অংশীদার হিসেবে দেওয়ার পরে আপনার বের হয়েছে 24-11। 24-11 থেকে 16 আনা অংশ সম্পত্তি যদি বাদ দেন, তাহলে 13-24। হুম, 13-24 তো, এই 13-24-এর বাদ বাকি যারা আছে, বাবা মা বাকি রেখে তাদেরকে আপনি দিয়ে দেন, তাহলে তো অবশিষ্ট ভোগী হয়ে গেল। আমি এটাই বারবার বোঝানোর চেষ্টা করছি। 16 আনা তো মিলাতে হবে। কন্যা হচ্ছে যে আমি বলেছি একটা সরাসরি কন্যা, আর একটা বলেছে সান ডটার, সেটাও তো কন্যা। তাহলে কন্যা দুইটা না? হ্যাঁ, কন্যা দুইটা। আমি সেটাই বলছি, তো এরা তো রেজিডিউর হিসেবে পাবে। তাহলে যারা মূল ওয়ারিশ কিনা, দুই স্ত্রী, পিতা এবং মাতা, তো তাদের অংশটা তো পেয়ে গেলাম 24-11। এবার আমরা 16 আনা সম্পত্তি থেকে যদি বাদ দিয়ে দিই, তাহলে 13-24, তাই তো? এই 13-24 আপনি বাদ বাকি যারা আছে তাদের মধ্যে ভাগ করে দিলেই তো হয়ে গেল। ক্লিয়ার? দেখবেন 16 আনা আপনাদের মিলে যাবে। এখনো কনফিউজড হয়ে গেছেন? আপনার তো সম্পত্তিগুলো জাস্ট কি করতে হবে, রেশিও করে দিতে হবে, ঠিক না? আজকে সব জায়গায় খুব ঝামেলা হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, বুঝছেন? আরেকজন লিভ নিল, মেসেজ দিয়ে লিভ নিয়েছে কিন্তু। আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতেছি। আচ্ছা। কি মাহবুব ভাই, সমস্যা হয়েছে বুঝতে? না, না, সমস্যা নেই। আমি কিন্তু আমাদের মেন যে বিষয়টা ইস্যু, আমি আপনাদের টেকনিকটা শিখাই দিই। যারা ওয়ারিশ, তাদের মূল সম্পত্তিগুলো দিয়ে দিতে হবে, বাকি অংশগুলো মাইনাস করে যারা হচ্ছে রেজিডিউর হিসেবে পায় তাদেরকে দিয়ে দিতে হবে, ব্যাস, হয়ে গেল। আচ্ছা, এখানে তো নির্দিষ্ট ভোগী ছেলে না, নির্দিষ্ট ভোগী তো ছেলেরা সান তো ডটার, অবশিষ্ট ভোগী। সান ডটার, হ্যাঁ, সান ডটার। আচ্ছা। সান ডটার হচ্ছে অবশিষ্ট ভোগী, তাকে দিয়ে হুম, দেবেন, বা যারা আছে। তারপরে আচ্ছা, ঠিক আছে। মুখে 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 বলি, হ্যাঁ, আপনারা বলেন, লেখার দরকার নেই। যে মনে করেন যে স্বামী, এগুলো আসলে 10-12টা যদি করাই দেওয়া হয় তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে, তাই না? মনে করেন বলি কি, হাজবেন্ড, তারপরে ডটার, এক মেয়ে, তারপরে ডটার, সান, ডটার, তারপরে সিস্টার, দুই বোন, স্যাঙ্গুইন ব্রাদার ওয়ান, সৎ ভাই। পারবেন? আমি বললাম হাজবেন্ড, ডটার একটা, তারপরে ওই ডটারেরই সান ডটার, তার তার পুত্রের কন্যা, ঠিক আছে?
তারপরে 2 বোন, 1 সহোদর ভাই, স্যাঙ্গুইন ব্রাদার। আমি বলে দিব, এখানে কিন্তু বঞ্চিত হবে, এক্সক্লুডেড হবে 2 জন। হ্যাঁ, এটা তো এটা ওই যে, কিন্তু 2 বোন হ্যাঁ, এক্সক্লুডেড হয়ে যাচ্ছে। দেখেন, 2 বোন এক্সক্লুডেড হয়ে যাচ্ছে। তারপরে ওই সহোদর ভাই এক্সক্লুডেড হয়ে যাচ্ছে, যেহেতু ভাই আছে, ভাই তাই আছে, না? হ্যাঁ। তাহলে স্বামী কত পাচ্ছে? স্বামী পাবে 1/4। 1/4। এই আমার মাহবুব এবং আলাউদ্দিন ভাই, এই 2 জন খুব অ্যাক্টিভ। আপনারা কিন্তু ভালো করবেন ইনশাল্লাহ। আমি বলে দিচ্ছি, একটু চেষ্টা করলে আপনারা ভালো করবেন। তারপরে সবাই অ্যাক্টিভ, আশা করি সবাই ভালো করবে। তারপরে কি বললাম, স্বামী, হুম। এখানে মা বলেছিলাম। না, মা বলেন নাই তো। আচ্ছা, তারপর ডটার, 1 মেয়ে কতটুকু পাবে? 1 কন্যা থাকলে হাফ না? হবে। হাফ পাবে। আবার একটু আগে বলছিলাম ডটার, সান ডটার কতটুকু পাবে? কন্যার ওয়ান। 6-1 না? হুম, হুম, 1/6। 2 বোন এক্সক্লুডেড, সৎ ভাই এক্সক্লুডেড, হ্যাঁ, এমন কিছু। হ্যাঁ, এইগুলো যদি না পারেন তাহলে কিন্তু লিগ্যাল ভেটিং করতে পারবেন না। মানে হবে কি, যে আপনাদের যখন সম্পত্তিগুলো একদম লাস্ট ফিনিশিং, আপনাদের কি হবে, মনে করেন এই যে একটা ভেটিং সে, এই যে জোহর আলী ধরেন, ঠিক আছে, এই ভেটিংটা একটু বাড়াতে হবে, হ্যাঁ। এটা আমি এক্সটেন্ড করেছি, এটা আরো ওয়ারিশ 3 জন ওয়ারিশ দিয়ে গেছে, তো এই জন্য যেমন এখানে জোহর আলী থেকে টানছে, এটা আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব। জোহর আলীর আরো 2 জন ওয়ারিশ, তারা ডকুমেন্টস আমাকে গত 2 দিন আগে দিয়ে গেছে। এই জন্য আমি জোহর আলী থেকে টানছিলাম, কিন্তু আরো ওয়ারিশ হবে 2 জন, এখান থেকে চেন টানতে হবে। যেটা আমি অফিসে বসেই বা চেম্বারে ওখানে কাজ করেছি আর কি। তো এটা এই ওয়ার্কিংটা আপনাদের দিয়ে দিব, তাহলে ক্লিয়ার হবে। তো এখন ধরেন এই জোহরালে আরো আছে 3 জন 4 জন ওয়ারিশ। এখন এই তাকে মনে করেন 16 আনা, তাকে 27% জমির মালিক জোহর আলী, ঠিক আছে। এখন জোহর আলীর কন্যা বিক্রি, জোহর আলী কি করছে, এই জায়গাটা করছেটা কি, এটা আমার কেনা জমি, কিন্তু এই জোহর আলী তার ওয়ারিশন সনদ না দেখিয়ে বা মিথ্যার আশ্রয়ে শুধুমাত্র 1 কন্যা দেখিয়ে আমার কাছে এই দলিল মূল্যে বিক্রি করে দিয়েছে। পুরো সম্পত্তি 27% বিক্রি করে দিয়েছে। বিষয়টা হচ্ছে, যখন তার ওয়ারিশটা আমার কাছে আসছে, তো আমরা যারা অনেকেই শত শত একর জমি কিনি, বা আপনারা যখন কাজ করবেন বিভিন্ন প্রতিষ্ঠানের বা কোম্পানির কাজ, দেখবেন যে যদি 2-1টা প্রপার্টি হয়, তাহলে আপনি নিজের প্রপার্টি হলে যে দেখবেন, কিনবেন, সমস্যা নেই। কিন্তু শত শত যখন একর জমি কেনা হয়, তখন মিডিয়ার মাধ্যমে কিনতে হয়, কি মাহবুব, ঠিক কিনা? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মিডিয়ার মাধ্যমে কিনতে হয়, তাই এই মিডিয়া, এই জোহর আলীর, অর্থাৎ আকবর আলী জোহর আলীর বাবা, এ কি করছিল, যে এই শুধু জোহর আলী, আকবর আলী যেহেতু এই RS খতিয়ান 926 খতিয়ানে 27% মানে 16 আনা সম্পত্তির মালিক, এ কি করছে, জোহর আলী আকবর আলীর 1 সন্তান জোহর আলী, এই পরিচয় দিয়ে বা এটা দেখিয়ে সে পুরো সম্পত্তি কিন্তু তার একমাত্র যে কন্যা জোহরা খাতুনের কাছে দিয়ে দেয়, মানে ওয়ারিশ সূত্রে পাই। জোহরা খাতুন এই দলিল মূলে বিক্রি করে আর এক প্রতিষ্ঠানের কাছে তার নামজারি করে।
এখন এই যে রফিকুল ইসলাম মহসিন মিয়া দেখেন, এই বিএস খতিয়ান 1343, এই খতিয়ানে রফিকুল ইসলাম এবং মহসিন আলীর নামে রেকর্ড হয়ে গেছে। ঠিক আছে, এই রফিকুল ইসলাম এবং মহসিন আলী মামলা করে দিয়েছে। রফিকুল ইসলাম মহসিন আলী মামলা করে দিয়েছে। পরবর্তীতে আমি যে ফ্যাক্টটা দেখলাম যে আসলে রফিকুল ইসলাম মামলা করার কারণ আছে, কারণ এই সম্পত্তির মালিক শুধু জহুর আলী না, আকবর আলীর আরো 3টা 4টা ওয়ারিশ আছে। ঠিক আছে, আলাউদ্দিন ভাই বুঝতে পারছেন? জি এখন জি আমি কিন্তু আপনাদের সবসময় বলি যে এই সম্পত্তি কেনাবেচা করতে গেলে সবসময় আপনারা দেখবেন ওয়ারিশন সনদ নেবেন। ওয়ারিশ সনদ যদি না নেন তাহলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এগুলো তো কোম্পানির জমি হাজার হাজার, এগুলো তো সমস্যা হবে না, কোম্পানির তো টাকা আছে। বাট আমরা যখন ব্যক্তিগতভাবে কিনবো তখন আমাদের কিন্তু অবশ্যই কি করতে হবে, ওয়ারিশ সনদ যাচাই করতে হবে। এখন এই আকবর আলীর সন্তান জহুর আলী কি পুরো সম্পত্তির মালিক ছিল বলেন তো? পাবে? না, না। কারণ তার তো আরো ওয়ারিশ আছে। তা আমি জি তো কিনলাম, এখন কেনার পরে দেখলাম যে এই রফিকুল ইসলাম আর মহসিন আলীর নামে বিএস রেকর্ড হয়েছে। এই রফিকুল ইসলাম মহসিন আলীর কাছে এই আকবর আলীর যে আরো 3 সন্তান ছিল তারা বিক্রি করে দিয়েছে, জহুর আলী বিক্রি করেনি কিন্তু। ঠিক আছে, জহুর আলী বিক্রি করেনি, এর যে আরো 2-3টে ওয়ারিশ আছে তারা কিন্তু রফিকুল ইসলামের কাছে বিক্রি করে দিয়েছে মহসিনের কাছে, যার কারণে পরবর্তী রেকর্ড রফিকুল আর মহসিনের নাম উঠেছে। এই একটা ফ্যাক্ট। আবার এই যে পুরো 27% জমি এই খতিয়ানে কিন্তু রফিকুল আর মহসিনের নামে আসছে রেকর্ড। এখন আপনারা বলেন দেখি, রফিকুল আর মহসিন কি পুরো 27% রেকর্ড করতে পারে? না, এটা পারে না তো। কেন পারে না? কেন? একটা- তারা তো দেখেন, মালিক কিন্তু পুরোটা মালিক না তো। তারা জহুর আলীর তো মালিক না, জহুর আলীর যে ওয়ারিশ মানে জহুরা খাতুনের অংশের তো মালিক না, সোজা কথা। জহুর আলীর যে হ্যাঁ, কন্যা, জহুর আলীর ভাইদের সম্পত্তি তারা বিক্রি করতে পারে যাদের যতটুকু অংশ, কিন্তু জহুরা খাতুনের সম্পত্তি কি জহুরা খাতুন বিক্রি করেছে? না। করিনি। তাহলে সেই ক্ষেত্রে এই রফিকুল এবং মহসিন, এটা কিন্তু আপনাদের পার্সোনাল লাইফে হবে কিন্তু ফ্যাক্ট গুলো। রফিকুল আর মহসিন কিন্তু রেকর্ড করে নিয়েছে 27। এখন জহুরা খাতুনের কাছ থেকে আপনি কিনেছেন যতটুকু অংশ কিনেছেন, 6% জমি কেনা হয়েছে, দেখেন এই দলিল মূলে 6% জমি 31। তাহলে আপনি কি এই 6% রেমেডি পাবেন না? হ্যাঁ, ওইটা পাওয়া যাবে। তাহলে কি রফিকুলের আর মহসিনের নামে আমরা কি মামলা করতে পারবো? তো সরাসরি এই জন্য আপনাদেরকে সবসময় বলি যে বেটিং করার আগে ওয়ারিশন সনদ, প্রপার্টি কেনার আগে ওয়ারিশন সনদটা যাচাই করে নিতে হবে। আপনি কিন্তু অনেক সময় 27-এর ওয়ারিশ টাকা সনদে দিয়ে বলেছে, হ্যাঁ হ্যাঁ, ওয়ারিশ তো ভুল তোলে। বুঝি না, অনেক সময় ওয়ারিশ সনদে তো ভুল তোলে। ভুল তোলে। আমি বলি সেটার কাহিনী বলি, ওয়ারশিপ সনদ ভুল তোলে। আমি একটা ফ্যাক্ট বলি, এই মুন্সিগঞ্জে চাষির চর আছে, চেনেন তো মাহবুব? আপনার তো বাড়ি মুন্সিগঞ্জ। কোথায়? মুন্সিগঞ্জের চাষির চর, চাষির চর মৌজা। না, এই ওটা চিনি না। চাষির চর মৌজাতে এক ব্যক্তি আইস আলী নাম, ঠিক আছে, তার বাবা অপেত আলী, ঠিক আছে। আবার আরেকজন আছে আইস আলীর বাবার নাম কাল হাসান, ঠিক আছে। এখন এই আইস আলীর যে বাবা, বুঝলেন, কিন্তু আইস আলীর যে বাবা অপেত আলী, ঠিক আছে। আইস আলীর বাবার অপেত আলী, কাহিনীটা কি বুঝেন, যে 3জন ওয়ারিশ দেখিয়ে আমরা কিনেছি, কিন্তু মামলা শুনানিতে যে দেখলাম যে আইস আলীর যে বাবা অপেত আলীর, যারা আমাদের বিরুদ্ধে মামলা করেছে তাদের ওয়ারিশ 5জন, আমাদের সাথে মেলে না। কিন্তু ওয়ারিশের সনদ দিয়েছে কিন্তু একই চেয়ারম্যান দিয়েছে। বিষয়টা বুঝছেন? হ্যাঁ, এখন এই মামলাটা কি হলো, যে এসিল্যান্ড আমার সামনে পরে যে বাদী ছিল তারে খুব ঝাড়ি দিয়েছে, কারণ আমি তো
কথা বলার সময় খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। আমি কোর্টে বলেন বা ইসলাম বলেন কাউকে সুযোগ দিই না। আমার মানে শুনানির সময় এরকম হতে হবে, আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড। আলাউদ্দিন ভাই প্র্যাকটিস করেন, আপনাকে বলছি যে মনে হবে যে আপনি প্র্যাকটিস করার সময় আপনি সবকিছু, আপনি কাউকে স্কোপ দিবেন না। আমি তো কাউকে স্কোপ দিই না। তো ঠিক। আমার সামনে বিবাদে বাদীরে খুব ঝাড়ছে, আমার তো কিছু বলার ইয়ে থাকবে না, গ্রাউন্ডস থাকবে না। তো পরে এসিলেন দেখলাম 2টা ওয়ারশি সনদ তদন্তের জন্য নির্দেশনা দিল। এখন সে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখন চেয়ারম্যান যদি এরকম একই ওয়ারিশ যে 2 জায়গায় দেয়, তাহলে সেটা তো ভুল হবে। এখন আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা সরজমিনে যাবেন, ওয়ারিশ সনদ দেবে চেয়ারম্যান, কিন্তু সরজমিনে যে আপনি দেখবেন না, খোঁজ খবর নেবেন না, 2 দিন ঘুরবেন না। আপনার এলাকায় যদি মাহবুব, আপনার বাবার নাম মনে করেন আক্কাস আলী, আপনার নাম মাহবুব, তা আমি যদি আপনার এলাকায় যাই, আপনার বাসায় যাই, আপনার বাসার প্রতিবেশী আশেপাশে যাই, তাহলে আপনারা কয় ভাই বোন আমার জানতে কি সময় লাগবে? না, না, না। বলেন। তাহলে এটা তো খুবই সোজা, আমি মনে করি এটা খুবই সোজা। তো এটা আপনারা কেনার সময় দেখবেন। তো যার কারণে এই যে এই রিসেন্টলি মামলাটা, এটা জহুর আলীর খাতুন, এটা জহুরা খাতুন পুরো 27% নিজের নামে জহুর আলী দিয়ে রেকর্ড করিয়ে নিয়েছে, এটা ভুল। তো আবার এইদিকে আবার ভুল যে রফিকুল ইসলাম মহসিন মিয়া 27% জমি রেকর্ড করে নিয়েছে। দেখছেন, 2 দিকেই ভুল। আমি দিলাম 27 টাকা, কিন্তু আমার টিকলো কিন্তু 6। আবার রফিকুল মহসিন মিয়াও কিন্তু ওই 27 টাকা দিয়েই কিনছে, মনে করেন যার কাছ থেকে কিনছে ওই জোহরা খাতুনের ভাইদের কাছ থেকে কিনছে। তাহলে সেও ক্ষতিগ্রস্ত হলো, আমিও হলাম। এই জন্য আপনারা যারা মোটামুটি ভেটিং বা ল্যান্ডের কোর্স করেছেন, আমার মনে হয় যে নিজের ব্যক্তিগত সম্পত্তি বলেন আর কোনো প্রতিষ্ঠানের হয়ে যখন কাজ করবেন, আপনারা ঠিক এইভাবে যদি আগান, তাহলে কিন্তু আপনাদের আশা করি সমস্যা হবে না। যে মোস্তফা আলাউদ্দিন ভাই, ভাই আমি আপনি যদি, হ্যাঁ, একটা সমস্যা একটু বলি। ধরেন তিন ছেলে, হ্যাঁ, 3 ছেলের সম্পত্তি। তো 3 ছেলের মধ্যে 2 ছেলে বিক্রি করে ফেলাইছে, কিন্তু আরেক ছেলে অংশ বিক্রি করেন নাই। মানে 2 ছেলের মধ্যে সমস্যা হয়েছে। ওই তি- সমস্যা তিন হওয়ার তিন পরে ছেলের মধ্যে কি হয়েছে? 2 ছেলে বিক্রি করে দিছে। 2 ছেলের অংশ বিক্রি করে ফেলাইছে। আচ্ছা, 2 ছেলের অংশ বিক্রি করছে বলতে কি, 2 ছেলে, এক ছেলের অংশ বিক্রি করছে, আরেক ছেলে আছে। আর আর 2 ছেলের অংশ তো আছেই। তো ওই এক তাহলে ছেলে আমি বলছি যে আপনার কথা বুঝলাম না। 3 ছেলের মধ্যে কি 2 ছেলে বিক্রি করে দিয়েছে আর এক ছেলের অবশিষ্ট আছে এরকম? হ্যাঁ, এক ছেলে অবশিষ্ট আছে। তো হ্যাঁ, ওই 2 ছেলের জমি নিয়ে সমস্যা হয়েছে, সমস্যা নিয়ে মামলা চলছে। এরা সোলোনামা করছে, সোলোনামা করে কইছে যে এক ছেলের অংশ কইছে তুমি তোমার। এক ছেলে তো বিক্রি করেনি, 2 ছেলে বিক্রি করে দিয়েছে। তা 2 ছেলে যে হ্যাঁ, বিক্রি করে দিয়েছে, তার নিজের অংশ বিক্রি করেছে নাকি আরেকটা যে ভাই বিক্রি করেনি তার অংশটা সহ বিক্রি করেছে? আমি বলতেছি, ওই যে এক ছেলে বিক্রি করছে, আর এক ছেলে ওই যে সোলোনামা করে ওই ওই আরেক ভাইয়ের অংশ ওই ওনারে দিয়ে করছে সোলোনামা করে। কিন্তু মানে এক যার অংশ ছেলে দিছে, এক ছেলে বিক্রি করে দিয়েছে। সরি, আমি দেখেন, আমি ডিসপ্লের উপর লিখছি, আপনি দেখেন যে এক ছেলে, 3 ছেলে, এক ছেলে সরাসরি বিক্রি করে দিয়েছে গেল। এক ছেলে সরাসরি বিক্রি করছে। এত আর এ বিক্রি করেনি, মনে করেন ডান পাশেরটা। আর এর এর কাহিনী কি? মাঝখানে সন্তান। মাঝখানে সন্ধ্যা তো কিছুই করে নাই, মাঝখানে সন্ধ্যা তারা সম্পত্তি নিয়ে বসে আছে। কিন্তু এ হ্যাঁ। মনে করেন যে সিকে এই বিয়ের সম্পত্তি সোলোনামা করে সিকে দিয়ে দিছে, এই বিয়ের ব্যক্তি সম্পত্তি যে তুলে দিছে। বিক্রি করে দিয়েছে প্রথম, আচ্ছা মনে করেন এটা সান 1, সান 2, সান 3, সান হ্যাঁ, 1 বিক্রি করে দিয়েছে। সারওয়ান তার সম্পত্তি আছে ধরেন, সান 1 এর সম্পত্তি আছে, বিক্রি করেনি। বিক্রি করে নাই। আচ্ছা, সান সান 2, টু এর সান টু এর সাথে আহ, সান থ্রি থ্রি সম্পত্তি যে কিনছে তার সাথে সমস্যা হয়েছে, বুঝলেন? ও মানে সান 3 বিক্রি করে দিয়েছে, মনে করেন এক্স হ্যাঁ, এর কাছে বিক্রি করছে। এই সান এক্স থ্রি এর সাথে সান 2 এর সমস্যা হচ্ছে। টু এর সাথে সমস্যা হয়েছে। টু কি করছে? আচ্ছা এবার বলুন, সান 2 কি সম্পত্তি বিক্রি করেছে? না, না, সান টু বিক্রি করে নাই, বিক্রি আচ্ছা, করছে আর কি, পরে বিক্রি করছে। সান টু কি করছে, সান সি এর সাথে একটা সোলোনামা করছে। এই শুনে নেব। সান সোলোনামা করছে, সান সি সি এ যে কিনছে সে বলছে যে তুমি তোমারটা নিয়ে যাও গা টু কে, আর ওই সান এর সম্পত্তিটা সান সি পাইবো, এরকম একটা শর্ত দিয়ে পড়ছে। এবং এই টু আর
থ্রি ষোলো নাম্বার মধ্যে এ কে কোনো বাদীয় করে নাই, বিবাদীয় করে নাই। এখন এর দোষটা কি বলেন? সান এ মানে সান ওয়ানের কথা বলছেন? হ্যাঁ, সান ওয়ানের দোষটা কি? সান ওয়ান তো বিক্রি করে দিয়েছে। না না, সান ওয়ান বিক্রি করে নাই। সান ওয়ান বিক্রি করেনি। আচ্ছা, আমি 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 না বুঝতে পারছি না নেটওয়ার্কের ইস্যু কিনা। কথা আচ্ছা, ক্লিয়ার আমি আছে না? আমি আমি আবার বলি আমি আবার আপনি, আমি আমি আবার বলি- আম- আমি এটা আমি আবার বলি। আমি বলি আমি আপনি আবার শোনেন, আমি যতটুকু বুঝেছি। সান ওয়ান বিক্রি করেনি। সান ওয়ান সান টু বিক্রি করেনি। সান টু বিক্রি করেনি। সান টু পরে বিক্রি করছে, তখন বিক্রি করে পরে নাই। পরে বিক্রি করছে। হ্যাঁ, আচ্ছা, যার কাছে বিক্রি করেছে মনে করেন মিস্টার ওয়াই এর কাছে বিক্রি করেছে। সান বাইরে টু গেছে বিক্রি করছে। মনে করেন ওয়াই এর কাছে বিক্রি করছে ধরে নিলাম। আর সান থ্রি এক্স এর কাছে বিক্রি করছে। এক্সের কাছে বিক্রি করছে। সান টু ওয়াই এর কাছে বিক্রি করেছে, সান থ্রি এক্স এর কাছে বিক্রি করছে। হ্যাঁ, এবার কি হয়েছে এবং বলেন? হ্যাঁ, এখন টু এবং থ্রির মধ্যে সমস্যা হয়েছে। টু টু আর থ্রির মধ্যে না, বলেন এক্স ওয়াই। এক্স ওয়াই এক্স এর মধ্যে ওয়াই সমস্যা হয়েছে। হ্যাঁ, কি এক্স ওয়াই সমস্যা এর হচ্ছে? মধ্যে জমি নিয়ে সমস্যা হয়েছে। কি সমস্যা সমস্যা হওয়ার হচ্ছে? পরে যেহেতু অন্য একাধিক দাগ ছিল, ওই জমি নিয়ে মালিকানা নিয়ে সমস্যা হয়েছে। সমস্যা হওয়ার পরে এই এক্স বলতেছে, তুমি ওয়াই কে তুমি আমারটা আমাকে দিয়ে দাও, আমি বাকি যে এই প্রথম সন্তান আছে, অন্য অন্য ওয়ারিশ আছে, এগুলা তোমাকে আমি তুলনা করে দিয়ে দিই। এবং ওই সি এবং এক্স এবং ওয়াই এর মধ্যে একটা এমন একটা তুলনা হয়েছে, এই এক্স এর অংশ এক্স এ নিয়ে গেছে গা, বাকি অবশিষ্ট অংশ ওই ওয়াই এর দিয়ে দিছে। কিন্তু এখানে যে সান এ কিছুই সান জানে ওয়ান না। সান ওয়ান সানওয়ান সানওয়ান কিছুই জানে না, তাদের তুলনা হয়ে গেছে গা। ও বাকি সব সম্পত্তি, এর সম্পত্তি সব তুলনা হয়ে গেছে গা। এখন এর কাজ কি, ও করণীয় কি? মানে, আচ্ছা আচ্ছা, সান ওয়ানের সম্পত্তি সহ চলনামা হয়ে গেছে তাই তো? হ্যাঁ সান ওয়ান হ্যাঁ, বিক্রি সানওয়ান করেনি। সান সান ওয়ান তো কিছুই করে নাই। আচ্ছা, এখন এক্স আর ওয়াই এর কি ক্ষমতা আছে চলনামা করা? এখন ওয়ারিশ তো মূলত সান ওয়ান, সান টু, সান থ্রি। হ্যাঁ, টু আর থ্রি যদি সুযোগ না দেয়, তাহলে কি এক্স ওয়াই মিলে কি সান ওয়ানের তা চলনামা করতে পারবে? সুযোগ আছে আমার তো কিনা? এরকম সুযোগ নাই, কিন্তু সে তো করে ফেলাইছে। তুলনামা কিভাবে করলো জিনিসটা হলো আগে বাইরে। সেটা দেখতে হবে তুলনা কিভাবে করছে। তুলনামা তো বাইরে দুই উকিল মিলা কইরা তারপর এটা করে নিয়ে হাজির করে দিয়ে দিচ্ছে। যে আচ্ছা, বর্তমানে সোলেনামানায় করলো, সোলেনামানায় করে ফেললো, কিন্তু সান ওয়ানের রেকর্ড আছে না, দলিল আছে না, বন্টনামা হ্যাঁ, দলিল? সবকিছু আছে। এখন এটা নিয়ে সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে? মালিকানা নিয়ে সমস্যা হচ্ছে। সানওয়ান মানে মানে এখানে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না তো ভাই। এখানে সান ওয়ানের যদি মনে করেন আপনি, আমি আর আলাউদ্দিন ভাই তিন ভাই, ঠিক আছে? এখন আমার সম্পত্তি আমি বিক্রি করিনি, আমার সম্পত্তি আমার বন্টনামা দলিল আছে, আমি ওয়ারিশ মূল্যে পাইছি, আমার দলিল আছে, আমি খাজনা দিচ্ছি। এখন এখন যদি এরকম হতো, বাপ যদি বন্টন করে দিয়ে যায়নি, সেক্ষেত্রে হ্যাঁ, আপনি আর, বন্টন করে দিয়ে জানে। হ্যাঁ, আপনি যদি বন্টন যদি করে না দিয়ে যায়, তাহলে আপনি আর আলাউদ্দিন ভাই দেখা যাচ্ছে কোনোভাবে আমার সম্পত্তি আপনারা বিক্রি করে দিতে পারলেন বা সরেনামা করলেন। আর যদি বন্টনকৃত দলিল হয় তাহলে তো সুযোগ নেই। তাহলে কি এটাকে বন্টনকৃত সম্পত্তি কিনা নাকি অবন্টিত না, অবস্থায় আছে? বন্টন বন্টন নাই। আচ্ছা, যদি বন্টনের ভিতরে বন্টন যদি না থাকে, তাহলে ওই যে সানওয়ান মামলা করে দেবে। এটা হচ্ছে তো অনেক ভাবে মামলা করা যায়, বুঝছেন? এটা মিসকেসও করা যায়, আবার ফ্রডের মামলাও এই করা যায়। এটা কি ওই যে কোর্টে, এসিলেন কোর্টে হবে বা এটিএম কোর্টে হবে, না এটা না না, এডিএম কোর্টে কখন যাবেন? এডিএম কোর্টে যাইতে তো পারবেন না, আগে এসি লাইন পাস না করে এডিএম কোর্টে যাইতে পারবেন না। এটা কি এসিলেন সাব ইয়া দিবে, না এটা হ্যাঁ, সিভিল প্রথম কোর্টে দিবে? অবশ্যই এসি লাইন কোর্টে যাবেন। যদি রেকর্ড কার নামে আছে, যদি রেকর্ড সর্বশেষ রেকর্ড যদি সান ওয়ানের কাছে থাকে, সর্বশেষ রেকর্ড রেকর্ডে যদি তিনজনের নামে সান, আছে। রেকর্ড তিনজনের নামে আছে। তাহলে পরে আপনার এসি লাইনের কাছে প্রথমে যাবেন, প্রথমে এসি লাইনের কাছে যাবেন, এখানে রিমেডি পাবেন। যদি না হয় তাহলে সিভিল মামলা সে সোজা। যদি সে যদি বলে যে এটা সই ইয়া, এটা সই একটা রায় হয়ে গেছে, স্লো নাম হয়ে গেছে, আপনার তাহলে সিভিল কোর্টে যেতে হবে। সোলেনামা হয়ে গেছে আমি তো জানি না, আমার তো দলিল আছে, আমার তো সর্বশেষ হাল খাজনা আছে। সোলেনামা দলিল নাকি আমার অরিজিনাল? আমার দলিল ও বন্টন তো হয়নি তাই না? বন্টন হয়নি। না না, বন্টন হয়নি। তা সে সোলেনামার মধ্যে কি সানওয়ানের কি কোনো ইয়ে আছে, সিগনেচার আছে? না না না, কোনো সিগনেচারও নাই, বাদীও করে নাই, বিবাদীও করে নাই, কিছু করে নাই। তাহলে হবে না, রেমেডি পাবেন, এসিলেন্টই করবেন।
এসি ল্যান্ডেই যাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে শোনেন, হুম। আপনাদের হচ্ছে আগামী ক্লাস, লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে অনুরোধ করি একটা, বা যারা রেকর্ড পরবর্তীতে শুনবেন, যে অনুরোধ তো হচ্ছে এইটা, যে এই সূত্রগুলো সবাইকে উদ্দেশ্য করে বলছি, যারা রেকর্ড পরবর্তীতে শুনবেন, আর আপনারা তো দুইজন যা আছেন তারা তো অবশ্যই করবেন আমি জানি, যে সূত্রগুলো একেবারে পানির মতো মুখস্থ করে আসবেন। আমি যেন খুব সহজে আগামী ক্লাসে যেন মিনিমাম 10টা ম্যাথ করাতে পারি, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আগামী ক্লাসেও আমি আহ একটা স্পেশাল ভেটিং দিব, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এবং কিছু কিছু আরো 10 থেকে 15টা আমি সম্ভবত কালকে মাহবুব আমাকে বা আলাউদ্দিন ভাই আমাকে নক দিবেন, আমি আরো কিছু ভেটিং দিয়ে দিব, ওই যে পিডিএফ করে আবার গ্রুপের মধ্যে দিয়ে দিবেন। আর ওভারঅল মিলে যে কোর্সের A to Z যত সমস্যা আছে আপনারা সবাই লিখে নিয়ে আসবেন। আমি ওই দিন কিন্তু প্রবলেম সলভ ক্লাস নিব, এবং এই সফট কপি ভেটিং গুলো মাহবুব এবং আলাউদ্দিন ভাই আপনাদের যে কোনো একজনের দায়িত্ব থাকলো, কমিউনিকেশন করে নিয়েন। যে কোনো একজন গ্রুপের মধ্যে পিডিএফ করে দিলে হবে। যদি একজন আগে পিডিএফ করে দেন, তারপরের জন আর দেওয়ার দরকার নাই, আমি দুইজনকে দিয়ে দেবো, সফট কপি আপনারা পিডিএফ করে দেবেন। আর সফট কপি দিয়ে এগুলো এডিট করা যায় তাই। আগামী আচ্ছা ক্লাসে জি বলেন। আমাকে দিয়ে সমস্যা নেই, আমি ওই রবিবারে ওই যে অফিসে গেলে আমার পিডিএফটা করতে সুবিধা হয়। হ্যাঁ আমি ইনশাল্লাহ। তাহলে সবাই তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আগামী ক্লাস একটু লং টাইম ক্লাস নিব, যেহেতু আজকে অনেকে উপস্থিত হয়নি। প্রবলেম সলভ ক্লাস হবে ইনশাল্লাহ। আর ওকে ইনশাল্লাহ তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর ওকে আর আলাউদ্দিন ভাই একটু সাবধানে থাকেন, আপনি যেহেতু ডেঙ্গু পজিটিভ, আল্লাহ নিশ্চয়ই আপনাকে সুস্থতা দান করবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।